এবারে শেরশাহ যে পয়েন্ট থেকে আমরা ছেড়েছিলাম, তো সেখান থেকে আবার আমরা স্টার্ট করি আর কি। শেরশাহকে মানে অনেক কিছু আমরা এখানে আরো মেনশন করা রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যেগুলো মেনশন রয়েছে সবই কিন্তু বেশ ইম্পর্টেন্ট হচ্ছে, রাইট? এই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে আমরা কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন্স কমন পাই। তো শেরশাহ যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারটা প্রথমে বলছি। শেরশাহ ইমপ্রুভ করেছিলেন কমিউনিকেশন, রাস্তাঘাট তৈরি করেছিলেন, যার মধ্যে প্রথম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গল, যেটা তখনকার দিনে মানে এখন যেটা বাংলাদেশ হচ্ছে সেখান থেকে পেশোয়ার অব্দি কিন্তু এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটা কিন্তু শেরশাহ তৈরি করেছিলেন। এবং আগ্রা থেকে মুলতান এই রোডটাও তৈরি করেছিলেন, ভায়া বুরহানপুর দিল্লি, রাইট? এটাও ওনার আন্ডারে ক্রিয়েট হয়েছিল। মুলতান থেকে লাহোর রাস্তা তৈরি করেছিলেন, এবং সিমিলারলি মান্ডু থেকে আগ্রা। এবং ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে ওনার সময় আর্টারিজ অফ দ্য ইম্প্যাক্ট, মানে তখন রোডস বিল্ড বাই শেরশাহ যে রাস্তাঘাট বানিয়েছিলেন ওগুলো আর্টারিজ বলা হচ্ছিল, আর্টারিজ, রাইট? এবং উনি স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়েটস এন্ড মেজার্সও করেছিলেন। ওয়েটস এন্ড মেজার্সের স্ট্যান্ডার্ডাইজেশনটাও কিন্তু শেরশাহ করেছিলেন। স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়েটস এন্ড মেজার্সটাও কিন্তু শেরশাহর সময় করা হয়েছিল। এটাও খুব ইম্পর্টেন্ট হয়, এটা এক্সামস এর মধ্যে কিন্তু খুব আসে। শেরশাহ কি কি ইম্পর্টেন্ট যেগুলো মানে কন্ট্রিবিউশনস কি কি থাকছে, বা কি কি উনি মেজর যেগুলো কন্ট্রিবিউশনস করেছে, রাইট? এবং সেই জায়গা থেকে এখানে ওয়েটস এন্ড মেজার্সটাও কিন্তু দেওয়া রয়েছে। এবং রিফর্মস অফ শেরশাহ কারেন্সি রিফর্ম, এটা হাইকোর্টে প্রশংসিত হয়েছিল। এবং ওনাকে লার্জ নাম্বার অফ কয়েন, যেটা হচ্ছে গিয়ে ওল্ড অ্যান্ড মিক্সড মেটাল কারেন্সি, যেগুলো উনি ইস্যু করেছিলেন। এবং ওল্ড অ্যান্ড মিক্সড মেটাল কারেন্সি অ্যাবলিশ করে দিয়ে উনি সিলভার কয়েন্স, যেটাকে দাম বলা হচ্ছে, সিলভার কয়েন্সটাকে কিন্তু উনি ইমপ্লিমেন্ট করেছিলেন, ইস্যু করেছিলেন। এবং ওল্ড অ্যান্ড মিক্সড যেগুলো হচ্ছে কারেন্সি, ওগুলোকে কিন্তু উনি মানে করেছিলেন, অ্যাবলিশ করে দিয়েছিলেন। সিলভার রুপিয়া, সেই সময় থেকে রুপিয়ার কনসেপ্টটা আসছে, সিলভার রুপিয়া। এবং আফটার এলিমিনেশন অফ ইটস ইনস্ক্রিপশন ওয়াজ ইন ইউজ টিল 1835। এবং ওনারই যে সিলভার রুপিয়াটা কিন্তু 1835 অব্দি ইউজ থাকছে, এবং ফর্ম দ্য বেসিস অফ দ্য লেটার ব্রিটিশ ইন্ডিয়ান কারেন্সি। এবং তার উপর বেস করে কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ ইন্ডিয়ার যে কারেন্সিটা হচ্ছে সেটা কিন্তু এই শেরশাহ কারেন্সির উপরে বেস করেই কিন্তু হয়েছে, রাইট? এবং সেই জায়গা থেকে আদার রিফর্মস যেগুলো হচ্ছে ডিউটি অন গুডস অনলি টুয়াইস, মানে ডবল ডিউটি, মানে ট্যাক্স যেটা হচ্ছে সেটা ইম্পোজ করা হচ্ছে। এবং অনলি ওয়ান্স দ্য টাইম অফ এন্টারিং দ্য কান্ট্রি অ্যান্ড অ্যানাদার এট দ্য টাইম অফ সেল অফ গুডস, মেকিং দ্য লোকাল হেয়ারম্যান এন্ড জমিদার রেসপন্সিবল ফর দ্য লস অফ দ্য গুডস অফ মার্চেন্টস অন রোডস। মানে ওই যখন কোনো কিছু দেশে ঢুকছে এবং তারপরে যখন লোকাল মার্কেটে সেটা হচ্ছে, তখন যাতে কিনা জমিদার এবং যারা লোকাল যারা হেডম্যান হচ্ছেন তাদের উপর দায়িত্ব থাকে। তো সেই জায়গা থেকেও কিন্তু এই ডবল যে মানে কাস্টম ডিউটির ব্যাপারটা সেটা কিন্তু উনি ইমপ্লিমেন্ট করেছিলেন, রাইট? এবং রিস্টোরেশন অফ হুমায়ুন, এবার রিস্টোরেশন অফ হুমায়ুনের মধ্যে 1556 এখানে রয়েছে, উইথ দ্য হেল্প অফ নোবেল অফিসার বেরাম খান খুব ইম্পর্টেন্ট। বেরাম খান হুমায়ুন ডিফিটেড উইক রুলার্স অফ দ্য সুট ডাইনেস্টি। সুট ডাইনেস্টির যে উইক রুলার হচ্ছে তাদেরকে হুমায়ুন হারিয়ে দিচ্ছেন। এবং আবার কিন্তু আগ্রা এবং দিল্লির উপরে 1556-তে উনি কিন্তু কন্ট্রোল নিয়ে আসছেন, রাইট? উনি কিন্তু বাপস উনি কন্ট্রোল নিয়ে চলে আসছেন। এবং হুমায়ুনের 1556-তে কন্ট্রোল আনার পরে উনি মারা যাচ্ছেন। এর হচ্ছে অ্যাক্সিডেন্টাল ফল ফ্রম দ্য স্টেয়ারকেস অফ হিজ লাইব্রেরি। ওনার যে লাইব্রেরির যে স্টেয়ারকেস ছিল সেখান থেকে পড়ে 1556-তে কিন্তু ওনার ডেথ হয়ে যাচ্ছে, রাইট? ওনার অ্যাক্সিডেন্টাল ফল ফ্রম দ্য স্টেয়ারকেস এটা হচ্ছে। এবং উনি কিন্তু যেটা ওনার 1556-তে লাইব্রেরিতে, ওনার নিজস্ব যে লাইব্রেরি থাকছে সেই লাইব্রেরিতে কিন্তু ওনার ডেথ হয়ে যাচ্ছে। এবারে আকবরের টেনিয়র আমরা চলে আসছি। আকবরের টেনিয়রের মধ্যে আমরা যেখানে আসছি যে আকবরের যেটা সময়কাল হচ্ছে, আকবর হচ্ছে গিয়ে 1556 থেকে 1605। এবং 1556 থেকে 1605 এই যে টেনিয়রের মধ্যে আকবরের জন্ম হচ্ছে অমরকোট ইন দ্য প্যালেস অফ রাজপুত চিফটিয়ান রানা হিটসেল 1542-এ। এবং উনি যখন জন্মেছেন কিং অফ নোল্যান্ড এট দ্য টাইম অফ হিজ করোনেশন 1556-তে অ্যাজ এম্পারার অফ হিন্দুস্তানের এম্পারার 1556-তে উনি সিংহাসনে বসছেন। সেকেন্ড ব্যাটল অফ পানিপথ উনি করছেন 1556-তে, এবং সেটা হচ্ছে হেমুর সাথে, যুদ্ধটা হচ্ছে হেমুর সাথে। হিন্দু মিনিস্টার অফ মোহাম্মদ আদিব শাহী, মোহাম্মদ আদিব শাহ যে হিন্দু মিনিস্টার হচ্ছেন হেমুর সাথে কিন্তু ওনার যুদ্ধ হচ্ছে। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিউম্যানিটেরিয়ান মেজার্স অফ আকবর। আকবর অনেক মানে ভালোভাবে কাজ করেছেন মানুষের জন্য, সকলের জন্য। সেটা হচ্ছে স্লেভারিকে অ্যাবলিশন করেছেন, দাসত্বকে উনি তুলে দিয়েছেন, এবং প্র্যাকটিস অফ কনভার্টিং প্রিজনার্স অফ ওয়ার টু ইসলাম। এবং তার মধ্যে উনি কিন্তু এটা করেছেন যে ইসলামে কনভার্ট করেছেন প্রিজনার্স অফ ওয়ার যারা হচ্ছে, যাদেরকে যুদ্ধে ধরে নেওয়া হচ্ছে তাদেরকে উনি ইসলামে কনভার্ট করে নিয়েছেন।
এবং অ্যাবলিশ পিলগ্রিমেজ ট্যাক্সটা উনি 1563-তে অ্যাবলিশ করে দিচ্ছেন এবং উনি জেজিয়া যেটা হচ্ছে জেজিয়াটাও কিন্তু উনি অ্যাবলিশ করে দিচ্ছেন ওটা 1564-তে। 1564-তে উনি জেজিয়াটা মানে বন্ধ করে দিচ্ছেন। এবং এরপরে পরে যেটা হচ্ছে যে রাজপুত পলিসিটাও মানে উনি রাজপুতদের সাথে কিরকম ভাবে কি করেছিলেন আর কি, যে রাজপুত পলিসিতে আকবর মেড দ্য রাজপুত নট অনলি ফ্রেন্ড, মানে উনি রাজপুতদেরকে শুধু বন্ধুই করেননি, তাছাড়াও উনি বাট অলসো টুক মেনি রাজপুত প্রিন্সেস অ্যাজ হিজ ব্রাইড, উনি অনেক রাজপুত মানে কুমার যে রানী হচ্ছেন তাদের উনি বিয়ে করেছেন। এবং এইভাবে উনি ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স যেটাকে বলছে বৈবাহিক সূত্রে যে মানে করা প্রচুর টেরিটরিকে বাড়ানো, নিজের যে রাজত্বকে বাড়িয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু উনি মানে বৈবাহিক যে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স এই সূত্রে কিন্তু করেছেন। এবং রাজপুত স্টেট গুলো তার মধ্যে চলে এসেছিল এগুলো আম্বের, বিকানির এবং জয়সলমীর, এইসব স্টেট গুলোকে কিন্তু উনি এইভাবে নিজের এতে নিয়ে চলে এসেছিলেন, মানে বিবাহ সূত্রে রাইট, ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স। এবং হি গ্র্যান্টেড দ্য রাজপুত ইকুয়াল রাইটস উইথ দ্য মুসলিম, রাজপুতদেরকে মুসলিমের সাথে সাথে সমান অধিকার দিয়েছেন এবং অ্যাপয়েন্টেড দেম অন হাই অ্যান্ড এলিভেটেড পজিশন। এবং ওনাদেরকে রাজপুতদেরকে, যেহেতু রাজপুতরাও মানে ওনার সাথে ওই সময় খুবই পাওয়ারফুল ছিল, আমরা জানি যে রাজপুতদের একটা খুব ভালোই মানে যথেষ্ট একটা তাদের লড়াই করা সবকিছু করার মানে থাকে, সেই জায়গা থেকে উনিও কিন্তু ওনাদেরকে সমান অধিকার সমান সবকিছু দিয়েছিল। এবার ইবাদতখানার মধ্যে 1575 আকবর অর্ডার করছে কনস্ট্রাকশন অফ দ্য ইবাদতখানা হাউস অফ ওয়ারশিপ নিয়ার দ্য জামা মসজিদের কাছে, নিউলি বিল্ড টাউন অফ ফতেহপুর সিক্রিতে জামা মসজিদের কাছে উনি যে ইবাদতখানা হাউস অফ ওয়ারশিপ তৈরি করা দিচ্ছেন মানে করছেন। এবং ওনলি সুন্নিজ ওয়ার ইনিশিয়ালি অ্যালাউড, প্রথমে সুন্নিদের কিছু অ্যালাউ করা হতো ওর মধ্যে রিলিজিয়াস ডিসকাশনের মধ্যে পার্টিসিপেট করার জন্য। আব্দুল কাদির বেদাইনি অ্যান্ড আবুল ফৈজল were the principal debaters, এর মধ্যে আব্দুল কাদির বেদাইনি অ্যান্ড আবুল ফৈজল এরাই প্রিন্সিপাল ডিবেটার্স ছিলেন। এবং both had been trained by আবুল ফৈজল's father, দুজনকে যে ফৈজলের বাবা হচ্ছেন শেখ মুবারক, ওনারাই কিন্তু উনি কিন্তু ট্রিটমেন্ট মানে করে শিক্ষা দিয়েছিলেন, রাইট, ওনাই কিন্তু ওনাকে ট্রেন করেছিলেন। তো দুজন হচ্ছে গিয়ে ফতেহপুর সিক্রিতে যারা হচ্ছে জামা মসজিদে, সেখানে ফতেহপুর সিক্রিতে মানে শুধুমাত্র ইনিশিয়ালি সুন্নিদেরকে এলাও করা হতো এবং রিলিজিয়াস ডিসকাশন হতো, সেখানে আব্দুল কাদির বেদানি এবং আবুল ফেজল এরাই প্রিন্সিপাল ডিবেটার্স ছিলেন, রাইট। এবার স্পেশাল ইনভাইটস টু ইবাদতখানা, তার মধ্যে স্পেশাল ইনভাইটস তাদেরকে দেওয়া হয়েছিল। স্পেশাল ইনভাইটস এর মধ্যে চলে আসছে যেমন হিন্দুইজমের লোকদেরকেও দেওয়া হতো, তার মধ্যে পুরুষোত্তমন দেবী এদেরকে ইনভাইট করা হয়েছিল। এবং জোরাস্ট্রিয়ানিজম মানে যারা পার্সি ধর্মের হচ্ছেন তার মধ্যে মহারাজা রানা ইনভাইটেড হয়েছিলেন। ক্রিশ্চিয়ানিটির মধ্যে একটা ভিভান মনসেডেটা, এই পর্তুগিজ যারা হচ্ছেন ক্রিশ্চিয়ানদের মধ্যে তাদেরকে ইনভাইট করা হয়েছিল। জৈনিজমের মধ্যে হীরা বিজয় সুরি এনাকে মানে এদেরকে ইনভাইট করা হয়েছিল, রাইট। এবার হচ্ছে গিয়ে ফাদার মনসেরেট, মেম্বার অফ দ্য ফার্স্ট জেসুইট মিশন এট আকবরস কোর্ট 1580 থেকে 83-তে, অ্যাকম্পানিড দ্য এম্পারার ইন কাবুল ক্যাম্পেন 1581-তে। এবং উনি ফাদার মনসেরেট ইনি একজন মেম্বার ছিলেন। জেসুইট মিশন যেটা হয়েছিল সেটা আকবর কোর্টে উনি 1580 থেকে 83 সময় প্রেজেন্ট ছিলেন এবং উনি কাবুলের মানে ক্যাম্পেন করেছিলেন 1581-তে এবং সেটাও করেছিলেন ওনার হাফ ব্রাদার মির্জা হাকিমের ইয়েতে এগেনস্টে। এবং হি হ্যাজ লেফট আ লাইভলি অ্যাকাউন্ট অফ দ্য রিলিজিয়াস ডিবেটস ডিউরিং দ্য জার্নি, এবং ওই সময়কার যে রিলিজিয়াস ডিবেট হয়েছিল সেগুলো উনি কিন্তু লিখেছিলেন, মানে নোট ডাউন করে গেছিলেন। এবং দিনে ইলাহির মধ্যে ফাদার ড্যানিয়েল বার্তোলি লেটার জেসুইট অথর, এরাও সব মানে সেই সময়কার অথর ছিলেন। ক্লেম করছেন যে আফটার রিটার্ন ফ্রম কাবুল আকবর মেড হিমসেলফ দ্য ফাউন্ডার, এবং কাবুল থেকে আসার পরে নিজেকে ফাউন্ডার হিসেবে পজিশন করছেন এবং হেড অফ নিউ রিলিজিয়ান, একটা নতুন ধর্ম স্থাপন করছেন। এই রিলিজিয়ানটা বার্তোলি মানে উনি কন্টিনিউ করছিলেন এবং ডিসকাস করা হয়েছিল কাউন্সিলসের মধ্যে, মডার্ন স্কলারদের ইনভাইট করা হয়েছিল আকবরের নতুন এই বিশ্বাসের উপরে। এবং সেই ধর্মটাই বলা হচ্ছে গিয়ে দিনে ইলাহি, ডিভাইন মনোথিজম, মানে আমরা জানি যে এক ঈশ্বরবাদ যেটা হচ্ছে সে এক ঈশ্বরবাদ মানে এক ভগবান এক এবং অদ্বৈত, ভগবান এক মানে তার কোনো দ্বিতীয় রূপ নেই, সেই ডিভাইন মনোথিজমের কনসেপ্টের উপরে কিন্তু দিনে ইলাহিটা উনি ওই কাবুল থেকে ফিরে আসার পরে স্থাপনা করছেন। এবং ফাদার ড্যানিয়েল বার্তোলি উনি জেসুইট অথর হচ্ছেন, উনি কিন্তু এটাকে মেনশন করেছেন। ইন দ্য আইনে আকবরী আবুল ফজল যিনি হচ্ছেন উনি ডিল উইথ আ নাম্বার অফ লস
মেড বাই আকবর, এবং ওই সময় আইনি আকবরিতে আবুল ফজল নাম্বার অফ লজ এর সাথে ডিল করছেন যেগুলো আকবর তৈরি করেছিলেন ফর সেকুলারাইজিং দ্য স্টেট হুইচ হাউএভার টার্মড অ্যাজ ইলিগাল বাই দ্য অর্থোডক্স বাদাওয়ানি। মানে উনি কিন্তু বাদাওয়ানি এই যদিও এগুলো সেকুলারাইজই ছিল, ওগুলোকে উনি গোড়াই বলেছিলেন। যেমন তার উদাহরণের মধ্যে যেমন বলা হচ্ছে যে আকবর প্রহিবিটেড পলিগামি এন্ড অ্যালাউড আ সেকেন্ড ওয়াইফ অনলি ইন এক্সেপশনাল সার্কামস্টান্সেস। মানে এটা ভালো জিনিসই করেছিলেন যে বহু বিবাহ যে প্রথা যেটা ছিল সেটা কিন্তু উনি বন্ধ করে দিয়েছিলেন, এবং সেই বন্ধ করে দেওয়াটাকে শুধু কিছু এক্সেপশন কিছু কিছু মানে আলাদা আলাদা কেসের মানে পার্টিকুলার কিছু কিছু জায়গাতেই দ্বিতীয় বউকে রাখা যাবে সেটা মানে করেছিল, অ্যালাউ করতেন। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট যে বহু বিবাহ যেটা যেটা মোটেও ভালো কোনো জিনিস নয়, সেই জিনিসটাই কিন্তু আকবর সেই সময় থেকে সমাজের একটা মানে রিফর্মের জন্য একটা সমাজকে ঠিকঠাকভাবে সংস্কার করার উদ্দেশ্যে কিন্তু করেছিলেন। কিন্তু সেটা কিন্তু হয়তো বা বাদামি সেটাকে মানে অর্থোডক্স ইলিগাল ওই সময় বলেছিলেন, যেটা সেটা আলাদা ব্যাপার হচ্ছে। এবং উনি দেখো ওই যে প্রহিবিট করছেন, বন্ধ করছে চাইল্ড ম্যারেজ, the circumcision of boys below the age of 12 and the slaughter of animals on certain days totaling about half the year। মানে বছরের অর্ধেক দিন কিন্তু এই যে জীবজন্তুকে কাটা বা তাদেরকে কেটে যে খাওয়া বা এই জিনিসগুলো যে বন্ধ করার ব্যাপারটা উনি নিয়ে এসেছিলেন। এবং ওই যে মুসলিমদের একটা খুব মানে প্রথা থাকে অল্প কম বয়সের বাচ্চাদেরকে একটা মানে এর মধ্যে দিয়ে সার্কামসিশন করা হয়, সেইটাও কিন্তু কোনো মানে ভালো এর মধ্যে নয়, সেটাকেও উনি বন্ধ করে দিয়েছিলেন। এবং তারপরে কনকোয়েস্ট অফ আকবরের মধ্যে চলে আসা হচ্ছে যে কনকোয়েস্ট অফ আকবর যেটা হচ্ছে সেক্ষেত্রে 1561, 1564, 67, 72, 73, রাইট। এবং এই ক্ষেত্রে কিন্তু সবকটাই এখানে দেওয়া রয়েছে যে কোথায় কোথায় কি কি যুদ্ধ মানে হয়েছিল আর কি। 61-তে মালোয়ার টেরিটরি ক্যাপচার হয়েছিল এবং সেই সময় রুলার অফ মালোয়া ছিলেন বাজ বাহাদুর। 64-তে সেখানে করা হয়েছিল টেরিটরি হচ্ছে গরকাতাঙ্গা, এটা হচ্ছে গোন্ডোয়ানার ওই মহারাষ্ট্র বা এইসব দিকে যে এমপিতে যে গোন্ডোয়ানা বলে জায়গাটা আছে গোন্ডোয়ানা, সেইখানকার কিন্তু টেরিটরি কবজা হয়েছিল। এবং রানী দুর্গাবতী এবং তার যে ছোট মানে মানে কম বয়সী যে ছেলে হচ্ছেন আর কি সে বীর নারায়ণ, তারা কিন্তু মোগলদের সাথে যুদ্ধ করে মারা গিয়েছিল। এবং মোগল আর্মিকে লিড করেছিলেন আসাফ খান, রাইট। এবার চিতোরের যে 1567-তে যে চিতোরের যে টেরিটরি দখল হয়েছিল তার মধ্যে কিন্তু স্টর্মিং অফ দ্য ফোর্ট্রেস অফ চিতোর, মানে সেই চিতোর দুর্গকে কিন্তু মানে একদম ধূলিসাৎ করা হয়েছিল। ফেমাস কবি সেই সময় ছিলেন হচ্ছে গিয়ে আকবরের সাথে রানা উদয় সিং রুলার ছিলেন। তাহলে 61-তে মালোয়া হয়ে যাচ্ছে বাজ বাহাদুর ওই সময় ছিলেন, এবং 64-তে গরকাতাঙ্গা হয়ে যাচ্ছে গোন্ডোয়ানাতে রানী দুর্গাবতী এবং তার কম বয়সী বাচ্চা বীর নারায়ণ ছেলে যিনি সে মারা যাচ্ছে মোগলদের সাথে যুদ্ধ করে, এবং সেখানে আর্মি লিড করেছিল আসাফ খান। 1567-তে চিতোর হয়ে যাচ্ছে, চিতোরের মধ্যে মানে সেই সময় যারা লিড করেছিলেন তারা হচ্ছে আকবর, রানা উদয় সিং এবং তাদের যে রুলার রয়েছে। 72-73-73-এ গুজরাটের টেরিটরি ক্যাপচার হয়ে যাচ্ছে, এবং আকবর সেই সময় যে ফেমাস বুলন্দ দরওয়াজা ফতেহপুর সিক্রিতে ওই কিন্তু বুলন্দ দরওয়াজাটা কিন্তু 72-73-এ আকবর তৈরি করছেন। সেটা হচ্ছে কমেমোরেশন অফ হিজ ভিক্টরি, যুদ্ধ জয়ের মানে এতে উৎসব করার জন্য কিন্তু এটা উনি মানে স্থাপনা করেছিলেন, রাইট। বুলন্দ দরওয়াজা কিন্তু ওইখানে ওই 1572-73-এ যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধের পরে কিন্তু উনি ওখানে স্থাপনা করে নিচ্ছেন, রাইট। বুলন্দ দরওয়াজা এখানে এটা মেনশন করা রয়েছে, কমেমোরেশন অফ হিজ ভিক্টরির পরে বুলন্দ দরওয়াজা কিন্তু এই করে স্থাপনা হয়ে যাচ্ছে গুজরাটে, রাইট। এরপরে হচ্ছে গিয়ে আমাদের নেক্সট যে স্লাইডে আমরা আসছি, যেখানে আমরা দেখছি যে যেটা হচ্ছে এখানে এবার কিন্তু ওই 74-76 দেওয়া রয়েছে, 76, 81, 86, 91, 92, 95, 1601 এই সব টেনিয়রই এখানে দেওয়া রয়েছে। এই টেনিয়র গুলোর মধ্যে যেটা হচ্ছে গিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে 74-76-এ বিহার বেঙ্গল মানে দখল হচ্ছে, এবং আকবর এই সময় মার্চ করছেন, পার্সোনালি মার্চ এগেন্স্ট বিহার অ্যান্ড ড্রোভ আউট দাউদ ফ্রম পাটনা এন্ড হাজিপুর। ওই সময় দাউদ পাটনা থেকে হাজিপুর থেকে পাটনা এবং হাজিপুর থেকে উনি কিন্তু উঠিয়ে দিচ্ছেন আকবর বিহার এবং বেঙ্গল টেরিটরি 1574-76 সেই সময় যিনি ছিলেন আর কি দাউদ, ও এখানে পাটনা এই জন্য করতেন হাজিপুরে। এবং 76-এ ব্যাটল অফ হলদিঘাটি, রানা প্রতাপ, এটা খুবই ফেমাস ব্যাটল, ভেরি ভেরি ফেমাস ব্যাটল অফ হলদিঘাটি আন্ডার মান সিং এন্ড আসাফ খান। এটা আলাদা করে মার্ক করার প্রয়োজন রয়েছে, যাই হোক সবটাই মার্ক হয়ে গেছে। ব্যাটল অফ হলদিঘাটি 1576-এ রানা প্রতাপ
the son of Uday Singh of Mewar, was severely defeated by the Mughal army under Man Singh and Asaf Khan. এবং ব্যাটল অফ হলদিঘাটিতে উদয় সিং এর ছেলে রানা প্রতাপ অফ মেওয়ার, যিনি রানা প্রতাপ যিনি মানে মেওয়ারের ছিলেন আর কি রানা, তার ছেলে উদয় সিংকে সাংঘাতিকভাবে হারিয়ে দিচ্ছে মুঘল আর্মি আন্ডার মান সিং, এবং আসাফ খানও থাকছে ওর মধ্যে। 1581-তে কাবুলের টেরিটরি গুলোকে দখল করা হচ্ছে, সেখানে মির্জা হাকিমকে হারানো হচ্ছে। 86-তে কাশ্মীর বালুচিস্তান হারানো হচ্ছে। 91-তে সিন্ধ হচ্ছে। 92-তে উড়িষ্যা মুঘল আর্মিকে লিড করেছিলেন মান সিং। 1595-তে কান্দাহার যেটা কাবুল যেটা আফগানিস্তান হচ্ছে মুঘল আর্মি ব্যাটেল কমান্ড করেছিলেন আব্দুর রাহিম খানি খানান। এটাও খুব ইম্পর্টেন্ট হয়, এক্সামস এর মধ্যে আসে। এবং 1601-এ আজিরগড়, দ্য ক্যাপচার অফ আজিরগড় মার্ক দ্য ক্লাইম্যাক্স অফ আকবরস ক্যারিয়ার অফ কনকোয়েস্ট। মানে এই ক্লাইম্যাক্স একদম শিখরে উঠে যে পৌঁছে গিয়েছিল 1601-এ আজিরগড়, যেটা সেখানে ক্যাপচার করেছিলেন আজিরগড়, এবং ক্লাইম্যাক্স করেছিল ওইটাই যে ক্যাপচার করাটা। এবার যে নবরত্ন আমরা জানি যে 9 জুয়েলস যেটা বলা হচ্ছে আকবরস কোর্টের যে নবরত্ন হচ্ছে, রাইট? এবং এই 9 জুয়েলস এর নবরত্নের ব্যাপারটা এখানে আমরা ভালোভাবে ডিসকাস করে নিচ্ছি আর কি। তো 9 জুয়েলস এর ব্যাপারটা আমরা এখানে আলাদা করে আমরা মার্ক করে নিচ্ছি আর কি, যে এখানে যে নজনকে আমরা জানি যে নজন খুব ইম্পর্টেন্ট যে ব্যক্তি ছিলেন আর কি 9 জুয়েলস। তো 9 জুয়েলস এর মধ্যে আকবরকে বলা হচ্ছে ফলোইং দ্য ফুটস অফ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য অফ দ্য গুপ্তা পিরিয়ড। গুপ্তা পিরিয়ডে যিনি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ছিলেন তাকে ফলো করেই হচ্ছে গিয়ে আকবর কিন্তু এই যে নবরত্ন যে 9 জুয়েলস এর কিন্তু কনসেপ্টটাকে উনি মেনটেন করেছিলেন। তো আকবর মেনটেনটা করে 9 ডিস্টিংগুইশ পারসন, এবং ডিস্টিংগুইশ মানে একদম তাদের আলাদা আলাদা ব্যক্তিত্ব, আলাদাই তাদের পার্সোনালিটি, তাদের কোয়ালিটি, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি সেরকম আলাদা জায়গাতে আছে বলে নজনকে তিনি সেভাবে কিন্তু রেখেছিলেন, 9 জুয়েলসকে রেখেছিলেন। এবং তাদের মধ্যে নামের মধ্যে চলে আসছে, প্রথম নাম চলে আসছে আব্দুল রহিম। আব্দুল রহিম হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন গট দ্য টাইটেল অফ খানি খানা, যার নাম আগেই বলা হলো আব্দুল রহিম খানি খানা, যিনি হচ্ছেন বাই আকবর। হি ওয়াজ এ সেলিব্রেটেড হিন্দি স্কলার হচ্ছেন সেলিব্রেটেড নাম করা হিন্দি স্কলার। এবং রিমেম্বার্ড ফর দ্য কম্পাইলেশন অফ রাহিম সাকসাই, কম্পাইলেশন হচ্ছে রাহিম সাকসাই কালেকশন অফ দোহা কালেকশনের জন্য উনি রিমেম্বার্ড হচ্ছেন। এবং হচ্ছে গ্রেট স্কলার অফ তুর্কি, উনি কিন্তু একজন গ্রেট স্কলার ছিলেন তুর্কিরও, তুর্কিরও একজন গ্রেট স্কলার হচ্ছেন উনি, তুর্ক যেটা হচ্ছে। এবং ট্রান্সলেটেড করছেন বাবার নামাকে ট্রান্সলেট করছেন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, আব্দুল রহিম খানি খানা উনি এটা ট্রান্সলেট করে দিচ্ছেন। এবং দুটো বই লিখছেন অ্যাস্ট্রোলজির ওপরে, তার নাম হচ্ছে খেতা কৌতুকামা এবং তসফির ভোগাবলী খেতা, এবং এই দুটো বইও কিন্তু অ্যাস্ট্রোলজির ওপরে উনি লিখছেন, রাইট? সেটা হচ্ছে আব্দুল রহিম খানি খানা, খেতা কৌতুকামা এবং তসফির ভোগাবলী। এবার দ্বিতীয় জন হচ্ছেন গিয়ে আবুল ফজল প্রোফাউন্ড থিঙ্কার রাইটার, এবং ওনার অথরশিপ হচ্ছে আকবরনামা আইনি আকবরী, এটা লিখেছেন কিন্তু এই আমাদের আবুল ফজল। তারপর হচ্ছে বীরবল আমরা সকলেই জানি বীরবল ব্রাহ্মণ ছিলেন, কল্পি জায়গার। হি নোন ফর হিজ গিফট অফ হিউমার এন্ড উইটস, প্রচুর ওনার হাস্য কৌতুক এবং বুদ্ধি প্রচুর ছিল বীরবলের। অরিজিনাল নেম হচ্ছে মহেশ দাস। উনি ইনচার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এর রয়্যাল কোর্ট ইনচার্জ ছিলেন, এই লায়ন বিচার এইসবের জন্য উনি অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ ছিলেন। এবং উনি কিন্তু ইউসুফ যে ট্রাইবের সাথে যুদ্ধের সময় মারা গেছিলেন যখন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়াতে, মানে এর জন্য যাওয়া হয়েছিল, গিয়েছিলেন। ফাইজি হচ্ছে গিয়ে নেক্সট, ফাইজি হচ্ছে পোর্ট লয়েট অফ আকবরস কোর্ট। পোর্ট লয়েট হচ্ছে ফাইজি ক্রেডিটেড উইথ দ্য ট্রান্সলেশন অফ লীলাবতী ট্রান্সলেশন করেছেন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে, রাইট? লীলাবতী বলে যেটা আছে সেটাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করেছেন। এবং হামিম হুমান, ইনি হচ্ছেন ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আকবর এবং চিফ অফ রয়্যাল স্কুল ছিলেন, পাঠশালার চিফ হচ্ছেন গিয়ে তিনি ছিলেন, রাইট? এবং তারপরে হচ্ছে গিয়ে হুমান হয়ে গেল। তারপর রাজা মানসিং ইনিও কিন্তু গ্রেট রাজপুতকে উনি রেখেছিলেন নবরত্নের মধ্যে। এবং ক্রেডিট ডিফিটিং মহারানা প্রতাপ ইন দ্য ব্যাটল অফ হলদিঘাটি যুদ্ধতে ইনি রাজা মানসিং এ কিন্তু যুদ্ধ জয় করেছিলেন। যে ব্যাটল অফ হলদিঘাটি আমরা আফগানের সাথে যুদ্ধেও কিন্তু উনি জয়লাভ করিয়েছিলেন, রাইট? এবার চলে আসছি আমরা যেখানে হচ্ছে গিয়ে মোল্লা দো পিয়াজা সফি অ্যান্ড শেখ মুবারক ওয়াজ দ্য ব্রেন বিহাইন্ড আকবরস মহাস্কার। এই মোল্লা দো পিয়াজা উনি কিন্তু একজন সুফি ছিলেন এবং ব্রেন ছিলেন উনি শেখ মুবারক, ওনার অ্যাকচুয়ালি মানে হচ্ছে নাম আর হচ্ছে। তো উনি ব্রেন ছিলেন আকবরের যে ছিল আর কি রুলের জন্য, উনি কিন্তু একজন মানে প্রধান ওনার মস্তিষ্ক কিন্তু উনি ব্রেন হিসেবে ছিলেন। তানসেনটা আমরা সকলেই জানি যে গানের একেবারে উনি একদম আলাদাই একজন মানে ব্যক্তিত্ব ছিলেন। ওনার গানে আমরা শুনেছি যে
বৃষ্টি চলে আসতো, আগুন ধরে যেত, এরকমও ওনার মানে কোয়ালিটির ব্যাপারে শোনা যায়। গোয়ালিয়রের জন্য ছিলেন এবং নোন অ্যাজ সঙ্গীত সম্রাট নামে জানা ছিল ওনাকে, এবং কোর্ট সিঙ্গার অফ আকবর, উনি কিন্তু কোর্ট সিঙ্গার ছিলেন আকবরের। এবং লাস্ট হচ্ছে তোদারমল, ওনার এক্সপার্টাইজ ছিল ল্যান্ড রেভিনিউ ম্যাটারের উপরে, এবং ইভলভ করেছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম উইচ ওয়াজ ফলোড নট অনলি বাই শের শাহ আকবর বাট অলসো বাই দ্য মারাঠাস, এবং মারাঠারাও কিন্তু ওনার এইটাকে ফলো করেছেন। তোদারমল যিনি হচ্ছেন যে এক্সপার্টাইজ ল্যান্ড রেভিনিউ ম্যাটারের এক্সপার্ট ছিলেন, এবং ল্যান্ড রেভিনিউ সিস্টেমের উপরে ফলো করেছেন নট অনলি বাই শের শাহ এবং আকবর বাট অলসো বাই দ্য মারাঠারাও কিন্তু ওনার এই জিনিসটা ফলো করেছিল। জাহাঙ্গীরের টাইমটা চলে আসছে আমরা। জাহাঙ্গীর হচ্ছে 1605 থেকে 1627। প্রিন্স সেলিম অ্যাজিউম দ্য টাইটেল অফ জাহাঙ্গীর, প্রিন্স সেলিম নাম হচ্ছে, এবং উনি আকবরের যে কোএক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন, আকবর যেরকম সর্বধর্ম সমন্বয় করে চলতেন, উনিও কিন্তু জাহাঙ্গীরও কিন্তু সেটা মেনটেন করেছেন। এবং জাহাঙ্গীরের যে বিয়ে করেছিলেন তার পত্নী মানে যিনি মানে ওয়াইফ হচ্ছেন, তার নাম হচ্ছে গিয়ে মেহরুন্নিসাকে পরবর্তীকালে নূরজাহান বলা হচ্ছে। এবং she is said to have been the real power behind the throne. এই নূরজাহানই কিন্তু মেন পাওয়ার থাকছে না জাহাঙ্গীরের সময়, ওই পরিসরে যখন জাহাঙ্গীরকে মানে রাজত্ব করেছেন তখন কিন্তু মেন পাওয়ার হিসেবে নূরজাহানকেই মেনশন করা হচ্ছে। এবং উনি এমফাসিস মানে জিনিসের যে ওনার যে পুরো জিনিসটার কিন্তু ফোকাসটা উনি শিফট করেছিলেন ম্যানুস্ক্রিপ্ট টু অ্যালবাম অ্যান্ড ইন্ডিভিজুয়াল পোর্ট্রেট, এবং সেই লেখালেখির থেকে তারপরে ইন্ডিভিজুয়াল পোর্ট্রেট অ্যালবাম এগুলোতে কিন্তু উনি মানে শিফটিং করিয়েছিলেন। এবং কনকোয়েস্ট অফ জাহাঙ্গীরের মধ্যে চলে আসে জাহাঙ্গীর ডিফিটেড রামার সিং অফ মেওয়ারকে হারানো হচ্ছে জাহাঙ্গীরের সময়। এবং উনি আহমেদনগর 1617 ক্যাপচার করছেন, কনকার করছেন আন্ডার প্রিন্স খুরাম। ওনার প্রিন্স ছিলেন ওই সময় খুরাম ছিলেন, এবং হু ওয়াজ ইভালভড উইথ দ্য টাইটেল শাহজাহান। এবং ওই খুরাম যে ওনার ছেলে হচ্ছেন তিনি পরবর্তীকালে শাহজাহান নাম করে কিন্তু মানে ইয়েতে চলে আসেন। মানে আমরা জানি যে জাহাঙ্গীরের যিনি ছেলে হচ্ছেন তার নাম শাহজাহান হচ্ছে, এবং শাহজাহানের কিন্তু ওই সময় নাম ছিল যখন আহমেদনগর 1617 ক্যাপচার করা হচ্ছে তখন কিন্তু ওনার নাম ছিল প্রিন্স খুরাম। এবং 1622 যখন মোগলসরা কান্দাহারে মানে হেরে যাচ্ছে ইরানিয়ান কিং শাহ আব্বাসের কাছে 1622। এবং 1606 জাহাঙ্গীরের ছেলে হচ্ছেন খুসরো, উনি বিদ্রোহ করে দিচ্ছেন, বাট ওনাকে হারিয়ে দিচ্ছে, ইমপ্লিমেন্ট করছে গুরু অর্জুন দেব, ফিফথ গুরু অফ দ্য সিক্স ওনাকে হারিয়ে মানে যে জাহাঙ্গীরের আরেকজন ছেলে হচ্ছেন খুসরোকে কিন্তু ওনাকে কিন্তু করে দেওয়া হচ্ছে, মানে হারিয়ে দিচ্ছেন শিখ গুরু অর্জুন দেব। এবং খুসরো হচ্ছে গিয়ে তার যে একজন মানে ভালো ওয়েল উইশার হচ্ছিলেন, ওয়ান অফ খুসরোজ ওয়েল উইশার ওয়াজ বিহেড। খুসরোর একজন মানে কাছের মানুষ একজনকে তাকে কিন্তু মানে তার মানে মাথা কেটে দিয়েছিলেন আর কি, হ্যাঁ সেই সময় যে শিখ গুরু যিনি হচ্ছেন গুরু অর্জুন দেব। তাহলে এরপরে শাহজাহানের টেনিওর আমরা চলে আসি। শাহজাহানের টেনিওরটা হচ্ছে কি 1627 থেকে 1658 থেকে 1658 শাহজাহানের টেনিওর হয়ে যাচ্ছে। এবং শাহজাহানের টেনিওরটাতে আমরা কিন্তু এখানে দেখে নিচ্ছি হি হ্যাড টু ওভারকাম দ্য রিভোল্টস অফ বুন্দেলার যে রিভোল্ট সেটাকে ওভারকাম করে আফগান নোবেল নেম খালি খান লোধি, ওই সময় আফগান নোবেল খালি খান লোধির এতে ওভারকাম করছেন বুন্দেলা, এবং সেই রিভোল্ট গুলোকে উনি ওভারকাম করছেন। এবং আফগান নোবেল সেই সময় ছিলেন খালি খান লোধি যিনি, তো সেগুলোকে করে উনি ফরেন ট্রাভেলার্স ট্যাভার্নিয়ার মনুচি ভিজিট করছেন ওনার কোর্টে। এবং হি রিইম্পোজ পিলগ্রিমেজ ট্যাক্স, উনি আবার এই পিলগ্রিমেজ ট্যাক্স যে তীর্থের জন্য যে আলাদা করে ট্যাক্স হতো সেটাকে ইম্পোজ করছেন এবং লাগু করছেন। এবং উনি জাগিরদারি সিস্টেমটাকে চালু করছেন। এবং এটা বিষয় মানে সবাই জানে যদি সেট দ্য কিংডম ফাউন্ডেড বাই বাবর, নার্চার্ড বাই আকবর, কনসলিডেটেড বাই জাহাঙ্গীর, রিচ টু ইটস জেনিথ ডিউরিং দ্য সেন অফ শাহজাহান। এবং সেই সময় কিন্তু শাহজাহান কিন্তু এটাকে অনেক হাইটে নিয়ে গেলেন আর কি, মানে অন্য আলাদাই লেভেলে উনি পৌঁছে গেলেন, আরো বাড়ালেন। এবং সেইখানে কনকোয়েস্ট অফ শাহজাহানের মধ্যে চলে আসছে আহমেদনগর 1633 ফতেহ খানের আন্ডারে ডেকান স্টেটস, যেগুলো মিডল ইস্টার্ন যেগুলো সাউথ ইন্ডিয়ার কাছাকাছি হয়ে যাচ্ছে যে স্টেটস গুলো, যেমন বিজাপুর, গোলকোন্ডা, খান্ডেশ, বেরার, তেলেঙ্গানা, দৌলতাবাদ, কেবান্ডার, মুঘল উল্লান্ডে চলে এলো। ঔরঙ্গজেব ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট ভাইসরয় অফ ডেকান, ঔরঙ্গজেবকে প্রথম ভাইসরয় করে অ্যাপয়েন্ট করা হলো। শাহজাহান ট্রাইড টু ক্যাপচার কান্দাহার বাট ইট ওয়াজ লস্ট ফরএভার ইন দ্য মুঘল এম্পায়ার, কিন্তু সে কান্দাহার ওনারা ক্যাপচার করতে পারলেন না, ডেকানে যেটুকু ক্যাপচার করলেন। শাহজাহান অলসো এক্সপেল পর্তুগিজ ফ্রম হুগলি অ্যাজ দে ওয়ার অ্যাবিউজিং ট্রেডিং প্রিভিলেজ, তারা ট্রেডিং এর অনেক যে ব্যবসা বাণিজ্য করার যে সুবিধাগুলি তারা ভোগ করছিলেন
খারাপ ভাবে, তো সেটা কিন্তু শাহজাহান এক্সপ্লেন করে দিচ্ছে, রাইট? শাহজাহান সেটাকে কিন্তু ওই পর্তুগিজদেরকে হুগলি থেকে তাড়িয়ে দিচ্ছেন। এবং সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি কামরূপ হচ্ছে অনেক, যে আমরা জানি কামরূপ, যে আমাদের আসামের দিকে যে কামরূপ আছে, কামরূপকে ওনারা জয়লাভ করছেন, রাইট? এই কনকোয়েস্ট অফ শাহজাহান হয়ে গিয়েছে। এবারে আমরা চলে আসছি নেক্সট পজিশনে, যেখানে আমাদের কাছে আওরঙ্গজেব থেকে আবার আমরা চলে আসছি আওরঙ্গজেব। এবার ঔরঙ্গজেবের টেনিওরটা হয়ে যাচ্ছে 1658 থেকে 1760, এবং উনি হচ্ছেন থার্ড সান অফ শাহজাহান, তৃতীয় সন্তান হচ্ছে শাহজাহানের। ডিউরিং হিজ রেইন মুঘল এম্পায়ার রিচেস টেরিটোরিয়াল ক্লাইম্যাক্স। টেরিটোরিয়াল ক্লাইম্যাক্সে ঔরঙ্গজেবের সময় কিন্তু প্রচুর জায়গা কিন্তু ওনাদের মানে ক্যাপচার হয়ে যাচ্ছে, এবং ওনার রেইনটাকে গ্র্যাজুয়াল ডিপার্চার ফ্রম আকবর পলিসি অফ কোএক্সিস্টেন্স থেকে কিন্তু উনি ধীরে ধীরে সর্বধর্ম সমন্বয় জায়গা থেকে কিন্তু শিফট হয়ে যাচ্ছেন। এবং প্রফেশন প্লেয়ার অফ বীণা, উনি খুব ভালো বীণ বাজাতেন, যেটা বীণা বলে যে এটা আছে, বাদ্যযন্ত্র আছে। এবং অর্থোডক্স মুসলিম ছিলেন, গোড়া মুসলিম, কট্টর মুসলিম ছিলেন। ফরবিড মিউজিক ইন দ্য কোর্ট, ওনার কোর্টে কিন্তু মিউজিক এসে গান বাজনার প্রচলন ছিল না। এবং ঝারুকা দর্শন, ইউজ অফ অ্যালামনাক্স অ্যান্ড ওয়েইং অফ দ্য এম্পারার ঔরঙ্গজেব ফর দ্য ফলোইং ব্যাটল অফ সাকসেশন উইথ হিজ ব্রাদার। এবং এইসব করে উনি মানে তারপরে কিন্তু উনি এইসব মানে ওয়ার অফ সাকসেশন গুলোর মধ্যে তারা উনি চলে আসছেন। ওয়ার অফ সাকসেশন গুলো মানে যে যুদ্ধ উনি জয়লাভ করেছেন সেগুলো আমরা এক নজরে দেখে নিচ্ছি। যে ব্যাটেল অফ বাহাদুর্গা, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1658-তে। সুলেমান শেখ অ্যান্ড রাজা জয় সিং অফ আম্বারকে ডিফিট করছে শাহ সুজা, আম্বার ডিফিটেড শাহ সুজা। মানে এনারা সুলেমান শেখ এবং রাজা জয় সিং অফ আম্বার এনারা শাহ সুজাকে হারিয়ে দিচ্ছেন। ব্যাটেল অফ ধর্মাত এপ্রিল 1658-তে রাজা জসওয়ান্ত সিং অ্যান্ড করিম খান কে হারাচ্ছেন মুরাদ এবং ঔরঙ্গজেব। এবং ব্যাটেল অফ সমুগরকে মে 1658-তে দারা শিকোকে হারাচ্ছে ঔরঙ্গজেব। এই যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট হয়। ব্যাটেল অফ রূপনগর জুন 1658-তে মুরাদকে ক্যাপচার করা হচ্ছে এবং মেরে দেওয়া হচ্ছে। এবং ব্যাটেল অফ খোয়াজা, যেটা হচ্ছে জানুয়ারি 1659-এ শাহ সুজাকে হারাচ্ছে ঔরঙ্গজেব। এবং ব্যাটেল অফ দেওরাই হচ্ছে গিয়ে মার্চ 1659-এ ডিফিটেড দারা শিকো, সেকেন্ড টাইম, দ্বিতীয়বার দারা শিকোকে হারানো হচ্ছে ব্যাটেল অফ দেওরাই 1659-এ। এবং রিভোল্ট সেকেন্ড ঔরঙ্গজেবের সময় কিছু যে রিভোল্টস গুলো তৈরি হয়ে গেছিল, বিদ্রোহ গুলো শুরু হয়ে গিয়েছিল, সেই বিদ্রোহ গুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। যে বিদ্রোহ গুলো হচ্ছে গিয়ে যেরকম জাট রিভোল্ট, জাটেরা ডেকে মানে সেটা বিদ্রোহ করছিলেন, এবং সাকপাস টেম্পোরারি কিছুদিন দমন করা হলো, কিন্তু জাটের যে বিদ্রোহটা চলছিল। এবং এগেন জাটস এম্পাওয়ার দেমসেলফ আন্ডার দ্য লিডারশিপ চূড়ামনের আন্ডারে আবার জাটরা সক্রিয় হয়ে আবার রিবেল করেছিল। ডেথ অফ ঔরঙ্গজেব লেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ সেপারেট জাট কিংডম। মানে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে কিন্তু আলাদা করে জাটেরদের রাজত্ব শুরু হয়ে গেল। সতনামি রিভোল্ট অফ পিজেন্টস, কৃষকরা সতনামি রিভোল্ট স্টার্ট করলো 1672-এ, স্টার্ট বাই মাইনর ডিসপিউট বিটুইন আ পেজেন্ট অ্যান্ড আ মোগল ফুট সোলজার। মানে একটা সামান্য মোগলদের একটা সৈনিকের সাথে একজন চাষির যে একটা যুদ্ধ ঝামেলা হওয়ার পরে সতনামি রিভোল্ট, এটা কিন্তু 1672-এ স্টার্ট হয়ে গেল। বাট ফাইনালি দ্য রিভোল্ট ওয়াজ ক্রাশ, ফাইনালি রিভোল্টটাকে ক্রাশ করে দেওয়া হলো। বুন্দেলাস আন্ডার চম্পত রায় অ্যান্ড ছত্রসাই রিভোল্টেড এগেইনস্ট পলিসিস অফ আওরঙ্গজেব। Independent Bundela state was established after Aurangzeb's death. Sikh Guru Harrai's good relation with Dara Shikoh brought him into direct conflict with the emperor. The next Sikh Guru Tegh Bahadur opposed the religious policy of Aurangzeb openly. এবং এই যে শিখ গুরু হাররাইজ গুড রিলেশন ছিল দারা শিখোর সাথে। দারা শিখো হচ্ছে গিয়ে ঔরঙ্গজেবের যারা ছেলে হচ্ছেন, ডিরেক্ট কনফ্লিক্ট হয়ে গেল এম্পায়ারের সাথে। এবং নেক্সট শিখ গুরু যিনি হচ্ছেন টেক বাহাদুরের সাথে কিন্তু রিলিজিয়াস পলিসি ঔরঙ্গজেবের ডিফারেন্স হয়ে গেল সাংঘাতিকভাবে। ঔরঙ্গজেব ইনভেডেড আহোম কিংডম, মারওয়ার, বিজাপুর এবং গোলকোন্ডা, এই জায়গাগুলোতে ঔরঙ্গজেব ইনভেড করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আহোম কিংডম, মারওয়ার, বিজাপুর এবং গোলকোন্ডা। মুঘল পিরিয়ড অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফিসেস এবং ওয়ার্কস, এই সময় আমরা দেখে নিচ্ছি দিওয়ানি আলা ফিনান্স মিনিস্টার হচ্ছেন, লুকড আফটার রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার অফ স্টেট। এবং সেক্ষেত্রে কিন্তু তারপরে হচ্ছে যে দিওয়ানি আলাটা এখানে রয়েছে, ফিনান্স মিনিস্টার লুকড আফটার রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার অফ স্টেট। তারপরে হয়ে যাচ্ছে গিয়ে মীর বক্সি, মিনিস্টার ইন চার্জ অফ মিলিটারি এস্টাবলিশমেন্ট। তারপরে হচ্ছে সদর একেলেস্টিশিয়াল ডিপার্টমেন্ট, এগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকছে। কুজার সুপারভাইজ করছেন জুডিশিয়াল, যেগুলো আইন কানুনের ব্যাপার। এবং খানি সামান ইনি হচ্ছেন কি হেড অফ নোবেল, যত বিশিষ্ট ব্যক্তিজন আছে নোবেল হাউস হোল্ডকে কিন্তু খানি সামান থেকে ইয়ে করা হচ্ছে। এবং তাছাড়া ছাড়া যেটা হচ্ছে যে মুঘল অ্যাডমিনিস্ট্রেশনের সময় সুবা, লার্জেস্ট ইউনিট ইকুইভ্যালেন্ট টু প্রভিন্স হেড, নাজিম আর সুবেদার হয়ে যাচ্ছে সুবা। এবং তার সাথে সাথে সরকার মানে ডিস্ট্রিক্টের সমান হয়ে যাচ্ছে, হেড করছে ফৌজদার আর শিকদার। আর অন্যান্য অফিসার হচ্ছে আমল, গুর্জার, কোতোয়াল। অ্যাডমিনিস্ট্রেশন ইউনিট
সরকারের সাথে পরগনা রেড করছে সিকদার, ইনচার্জ অফ ল অ্যান্ড অর্ডার, আদার অফিসার্স যারা হচ্ছে আমির, কানুন, কাজী, ভিলেজ অ্যাফেয়ার্স যারা গ্রাম দেখছে তারা পঞ্চায়েত, এখন যে পঞ্চায়েত সিস্টেম রয়েছে, লম্বরদার তারা হচ্ছে হেড অফ পঞ্চায়েত, মানসাবদারি সিস্টেমটা হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছিল 1595 থেকে 96, নোবেল সিভিল অ্যান্ড মিলিটারি ক্যাপাসিটি, এবং সেই সব মিলিটারি এবং নোবেল ক্যাপাসিটি দিয়ে কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল যে মানসাবদারি সিস্টেম, টুইং র্যাঙ্কস জাট অ্যান্ড সাওয়ার অ্যালোটেড, এবং সেই সময় জাট এবং সাওয়ারদেরকে অ্যালোট করা হয়েছিল। জাট মানে নোবেল পার্সোনাল স্ট্যাটাস, এবং সালোয়ার নাম্বার অফ ট্রুপস অফ নোবেল হ্যাভ টু মেনটেন, এইগুলো ছিল জাট মানে এটাই হচ্ছে নোবেল পার্সোনাল স্ট্যাটাস হয়ে যাচ্ছে, এবং নাম্বার অফ ট্রুপ যতগুলো একটা নোবেলের কাজ হচ্ছে সেটাকে সাওয়ার বলা হচ্ছে। তো তিনটে গ্রেডেশন ছিল, মানসাবদার মানে 500 জাট অ্যান্ড বিলো, আমির মানে 500 থেকে 250 জাট, আমিরি উমদা মানে হচ্ছে 2500 জাট এবং তার বেশি। যেটা স্যালারি হচ্ছে মানসাবদারের ফিক্স ছিল মান্থলি স্কেলের উপরে, হেরিডিটারি সিস্টেম ছিল না, এবং পেড থ্রু রেভিনিউ অ্যাসাইনমেন্টস, এবং তাদেরকে ওই যেরকম রেভিনিউ আসতো, জারগির আসতো, পয়সা এরকম আসতো, সেইভাবে কিন্তু তাদেরকে পেমেন্ট মানে স্যালারি দেওয়া হতো। এবং ডিউরিং জাহাঙ্গীর সময় দেসাপা সিসাপা সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউস উইথ এ নোবেল সাওয়ার্স র্যাঙ্ক কুড বি ইনক্রিজ উইথ এফেক্টিং ইজ জাট, এইগুলো তখন কিন্তু করা হয়েছে। জাট র্যাঙ্কিং ছাড়াও কিন্তু সিস্টেম থেকে ওনাদেরকে র্যাঙ্কিং আরো ডেভেলপ করা হয়েছে। জাগির সিস্টেম কিছু না, যে জাগির অফ টুইল ওয়াজ ইউনিট অফ ল্যান্ড, আমরা জানি যে জাগিরদার হয়, জাগির হয়, যে জায়গা থেকে আমাদের ল্যান্ডের ব্যাপারটা চলে আসছে, এবং সেই জায়গা থেকে ইউনিট অফ ল্যান্ড ইজ রেভিনিউজ আর অ্যাসাইন টু মানসাবদারকে জায়গার একটা রেভিনিউ যেটা কালেকশনের ব্যাপারটা, টাকা যে কালেকশন হচ্ছে সেটার জায়গা থেকে তার স্যালারিটা দেওয়া হচ্ছে। জাগির অ্যাসাইন করা হচ্ছে অ্যানুয়াল তানখোয়া জাগির, বিসাইড দেয়ার বেতন জাগির, হেরিডিটারি পজিশন যাদেরকে বংশ পরম্পরার পজিশন যেগুলো হচ্ছে সেগুলোকে বেতন জাগির বলা হচ্ছে, একটা অটোনমাস শিফট। Hence the Jagir of the Mughal time was similar to the Iqta of the Delhi Sultanate. তার মানে দিল্লি সুলতানেটের যে ইকতা সিস্টেম আর মুঘল সময়ের যে জাগির সিস্টেম একই হয়ে যাচ্ছে। ইকতাতে কি ছিল, অ্যাসাইনমেন্ট হবে জাগিরটা মানসাবদার করেছিল, ডিড নট কনফার ইন হেরিডিটারি রাইট টু দ্য জাগির অ্যান্ড দ্য মানসাবদার। এখানে ইকতাতে যদিও কোনো রকম হেরিডিটারি ব্যাপারটা ছিল না। এবং এনডিআই দ্য রেভিনিউজ অফ দ্য জাগির অনলি অ্যাজ লং অ্যাজ দ্য হেড দ্য মানসাব অর অফিসিয়াল রেঞ্জ, এবং আদারওয়াইজ জাগিরদার owed to the position to the Mughal emperor, there has been no practical difference. কোনো ডিফারেন্স সেরকম ছিল না। Mughal emperor jealously guarded their privileged positions, এগুলো প্রিভিলেজ পজিশনকে গার্ড করতে হেরিটেরি ক্লেম থেকে বাই জাগির আর জাগিরদার ফলোইং দ্য পলিসি অফ জাগিরদার। রাইট, এবার হচ্ছে গিয়ে ল্যান্ড রেভিনিউ সিস্টেম আমরা চলে আসছি। ল্যান্ড রেভিনিউ সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে গিয়ে ল্যান্ডকে 4 ভাগে ক্লাসিফাই করা হয়েছে। ল্যান্ডকে 4 ভাগে ক্লাসিফাই করার মধ্যে বিশেষ করে ল্যান্ডের মধ্যে যেটা হচ্ছে পোলাজ, পরবর্তী, চাচার, বাঞ্জার। পোলাজ মানে কি কন্টিনিউয়াসলি কাল্টিভেট, যে বারবার যেখানে চাষবাস করা সম্ভব। পরবর্তী মানে কি লেফট ফলো ফর ইয়ার, কিছুদিনের কাজবাজ হয়নি মানে চাষবাস হয়নি সেটাকে ফলো। চাচার মানে 3-4 বছরের উপর হয়ে গেছে যেটাতে কোনো কাজ মানে চাষবাস হচ্ছে না, চাচার। আর বাঞ্জার আমরা বলি বাঞ্জার জমিন, তো বাঞ্জার জমিন মানে কি 5 বছরের উপর এবং ইনফার্টাইল যে জমিতে চাষবাস হয় না। 3 মেন প্রিন্সিপাল রেভিনিউ সিস্টেম ইন দ্য মোগল এম্পায়ার। 3টে মেন সিস্টেম হচ্ছে ঘল্লা বক্সার, বাতাইয়ার কন্ট্রিবিউশন এবং কনকুট আর হচ্ছে নাসাক এস্টিমেট। এইগুলো আলাদা আলাদা সিস্টেম ছিল, এতগুলো ইম্পর্টেন্ট থাকে না। এগুলো মোটামুটি ওই একই আন্ডার সিস্টেম শেয়ার, এই ক্রপ শস্য দ্রব্য কিভাবে ডিভিশন হবে কি হবে সেগুলো আলাদা আলাদা করে থাকে। জাতীয় বন্দোবস্ত সিস্টেমও ছিল, তদরমাল রেগুলেশন অফ স্ট্যান্ডার্ড সিস্টেম অফ রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন ও জাতীয় সিস্টেম করেছিলেন। এবং সিস্টেম ল্যান্ড অ্যাকুরেটলি সার্ভে নিউ জামা আওয়াজ প্রিপেয়ার, ল্যান্ড সার্ভে করা এবং জামা সিস্টেম করা এগুলো হয়েছিল। এবং দাহাসালা সিস্টেম এগুলো ছিল। এইগুলো সবই হচ্ছে গিয়ে একবার মানে মানুষ চোখে দেখে গেলে যথেষ্ট, মানে এইগুলোতে এতটা কিছু ইম্পর্টেন্স হয়তো এক্সামস এখন যেখানে জায়গা থেকে কোয়েশ্চেন্স আসতে পারে সেটা বলা সম্ভব হয় না, বাট সেইভাবে মানে এত কিছু পড়া মানে খুব একটা ইজি হয় না আর কি। তো সেই জায়গা থেকে মানে জাতীয় বন্দোবস্ত সিস্টেম রয়েছে এবং দাহাসালা সিস্টেম রয়েছে। আইনি দাহাসালা এটা 1850 কমপ্লিট হয়েছিল, এবং এখানেও সেই একই রকম পোলাজ অ্যানুয়ালি কাল্টিভেটেড, পরবর্তী 1-2 বছর যেটা চাষ হয়নি, 4 বছর বন্ধের মানে আনকাল্টিভেটেড। ফার্দার আবুল ফাইজি মেনশন করেছিলেন যে আইনি দাহাসালাতে 10 বছরের ক্যাটাগরি হবে, ইচ পরগনা রিগার্ড করা হবে কাল্টিভেশন লেভেল অফ প্রাইসেসের উপরে। এম ছিল গিয়ে পার্মানেন্ট জমা এবং রিপোর্ট ডিফিকাল্টি অ্যান্ড ডিলে অ্যাসোসিয়েটেড উইথ আর্লি স্যাংশন। এবারে দাস্তুর অফ ক্যাশ ক্রপ সেইগুলো রয়েছে, এগুলো মিডিয়াম গাছ আর এক্সচেঞ্জ ডিউতে 33 ইঞ্চ করে যে উনি 1588 করেছিলেন মেজারমেন্টের জন্য, ইউনিফর্ম মেজারমেন্টের জন্য এই সিস্টেমটা উনি করেছিলেন, যেটা আমরা আগেই সব নোটসের মধ্যে পড়েছিলাম।
1588-তে কোদারামাল এটা ইন্ট্রোডিউস করেছিলেন মেজারমেন্টের জন্য ইলাহি গাছ। মিডিয়াম গাছ মানে 41 ডিজিটের হবে, 33 ইঞ্চের হবে। এবং তার সাথে সাথে এইগুলো হচ্ছে গিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট, যেগুলো কারোরই এক্সপেরিমেন্ট রেভিনিউ বাড়ানোর জন্য খালিসা ল্যান্ডকে 4 সার্কেলের মধ্যে ডিভাইড করে দিয়ে কারোরই এক্সপেরিমেন্ট করা এবং সেখান থেকে অ্যাসেসমেন্ট করা, বাম্বু স্টিক্স, আয়রন রিংস এগুলোকে ইউজ করে মেজারিং ল্যান্ড এগুলো করা। এবার এই জায়গা থেকে যেটা ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হচ্ছে মোগল আর্কিটেকচার। মোগল আর্কিটেকচারের ব্যাপারটা ইম্পর্টেন্স থাকে এবং সেক্ষেত্রে আমরা যেগুলো দেখি সেখানে আমরা একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এবং মোগল আর্কিটেকচারের মধ্যে আমরা দেখছি কি যে এই ক্ষেত্রে আমরা দেখছি যে ফোর্টস, মুঘল এম্পায়ার্সের মধ্যে গোল্ডেন এজ অফ আর্কিটেকচার বলা হয় ইন্ডিয়ান হিস্ট্রিতে। ফার্স্ট টু আন্ডারটেক কনস্ট্রাকশন অফ লার্জ স্কেল ওয়াজ আকবর, কনস্ট্রাক্টেড ফোর্টস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিং দ্য আগ্রা ফোর্ট 1565 বিল্ট ইন রেড স্যান্ডস্টোন। লাল পাথর দিয়ে কিন্তু 1565-তে আগ্রা ফোর্ট তৈরি করেছিলেন আকবর, রাইট। এবং ওই সময় কিন্তু প্রচুর এরকম স্থাপত্য শিল্প, এই ফোর্ট, প্যালেসেস, মিউজিয়ামস, যেগুলো মস্ক, এগুলো সবই তৈরি হয়েছিল। দুর্গ থেকে, প্রাসাদ থেকে, তারপরে মসজিদ থেকে শুরু করে তারপরে এই যে যত মানে মিউজিয়ামের মধ্যে টম যেগুলো হচ্ছে এইসব সবই তৈরি হয়েছিল। হুমায়ুনের এবারে ফাউন্ডেশন অফ দ্য সিটি দিনপানা দিল্লি, এবং দিনপানা দিল্লিতে উনি ফাউন্ডেশন করেছিলেন। আকবর অ্যাডজয়েন্ট ইজ ক্যাপিটাল আগ্রা উইথ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং, খুব অনেক বিল্ডিং আগ্রাতে করেছেন, আকবর করেছেন। এবং জাহাঙ্গীর মহল করেছেন, এখানে জাহাঙ্গীর মহল দেওয়া রয়েছে, জাহাঙ্গীর মহল করেছেন আকবর। আর্কিটেকচার ফতেহপুর সিকরি ইজ এন এক্সেলেন্ট blend of Persian, Central Asian, various Indian, Bengal, Gujarat style buildings were for the রাজপুত রায়। রাজপুতের যে ওনার আকবর যে বিয়ে করেছিলেন সেই রাজপুত তাদের ওনার স্ত্রীদের জন্য ওই গুজরাট যেটা স্টাইলটা কিন্তু উনি করেছিলেন। তাছাড়াও পার্সিয়ান, সেন্ট্রাল এশিয়ান, ভেরিয়াস ইন্ডিয়ান, বেঙ্গলি, গুজরাটি সব স্টাইলও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট। এবং মিউজিয়াম during Akbar's reign, Humayun's tomb at Delhi was the first Mughal tomb to be placed in the center of a large park-like enclosure. It was built by his widow Haji Begum or Hamida Bano Begum. It has a double dome of marble while the central dome is octagonal, মানে আটটা দিক রয়েছে, রাইট। এবং এই যে হুমায়ুনস টম্ব যেটা এটা দিল্লিতে রয়েছে আমরা জানি, খুব ইম্পর্টেন্ট আছে। এবং হুমায়ুনস টম্বটা কিন্তু আকবরের সময় হুমায়ুনস টম্ব আর দিল্লি ওয়াজ দ্য ফার্স্ট মুঘল টম্ব, এটা প্রথম মুঘল টম্ব হয়ে যাচ্ছে, ফার্স্ট মুঘল টম্ব, রাইট। এবং সেই ফার্স্ট মুঘল টম্বটা সেই সময় হয়ে যাচ্ছে আকবরের রেনের সময় হুমায়ুনস টম্ব অফ দিল্লি। হুমায়ুনের উনি মানে ছেলে হচ্ছেন, তো সেই জায়গা থেকে ওটাকে মানে তৈরি করেছিলেন। এবং যদি ওটা বানিয়েছেন তারই হাজি বেগম, যে হুমায়ুনের যিনি মানে স্ত্রী হচ্ছেন, রাইট, উনি ওটাকে বানিয়েছিলেন। ডাবল ডোম অফ মার্বেল, ডাবল ডোম দিয়ে তৈরি মার্বেলের ওই সেন্ট্রাল ডোম ছিল। ওই সেন্ট্রাল ডোমটা হচ্ছে গিয়ে অক্টাগোনাল, রাইট, সেন্ট্রাল ডোমটাই অক্টাগোনাল, আর 8খানা তার শেপ রয়েছে। এবার মস্কের মধ্যে ডিউরিং বাবরস রেইন 4 মস্ক, 4টে মস্ক এখানে ইম্পর্টেন্ট আছে। 4টে মস্কের মধ্যে বাবরস রেইনের 4টে মস্ক, ওয়ান ইচ এট সম্বল, রোহিলখান, পানিপত, কাবুলবাস, আগ্রা, ওল্ড ফোর্ট এন্ড অযোধ্যা। তারপরে 4টে মস্ক হয়ে গেল সম্বল, পানিপত, আগ্রা, ওল্ড ফোর্ট এবং অযোধ্যা। Humayun's troubled reign left him little opportunity to indulge in artistic taste. হুমায়ুনের সময় যে মানে অসুবিধাগুলো ছিল সেই জন্য উনি ওই আর্টিস্টিক জিনিসপত্র করতে পারেননি। জামা মসজিদ আর ফতেহপুর সিকরি বিল্ডিং আকবর সেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাগনিফিসেন্ট বিল্ডিং। এবং অরঙ্গজেব কেয়ার লিটল ফর আর্কিটেকচার, হি বিল্ড মতি মসজিদ ইন দ্য রেড ফোর্ট অ্যান্ড বাদশাহী মস্ক ইন লাহোর। ঔরঙ্গজেব কিন্তু অত কিছু করেননি, শাহজাহানের সময় মতি মসজিদ হয়েছিল এবং ঔরঙ্গজেব কিন্তু ওই রেড ফোর্ট এবং বাদশাহী মস্ক লাহোরে এটাই করেছিলেন। এবং গার্ডেন্সের মধ্যে কিছু গার্ডেন্স এখানে ইম্পর্টেন্ট থাকে। এই গার্ডেন্সের মধ্যে যেমন স্পেশাল কন্ট্রিবিউশন অফ মোগলস ওয়াজ দ্য লেইং আউট অফ বিউটিফুল গার্ডেন্স। বাবর লেড দ্য ফার্স্ট গার্ডেন আগ্রাতে, নুরি আফসান, all the Mughal buildings generally incorporate gardens. Jahangir perhaps is the most famous for his garden Shalimar at Srinagar and garden in Lahore. Shalimar garden আর garden in Lahore এগুলো জাহাঙ্গীর করেছিলেন, এগুলোর জন্য কিন্তু জাহাঙ্গীরের এই গার্ডেনগুলো সব থেকে ফেমাস হচ্ছে, রাইট। এবারে মোটামুটি অনেকটা হয়ে গেল, এই ক্লাসটার মধ্যে আমরা অনেকটাই করে ফেলেছি। এবং তারপরে এই মুঘল পেন্টিং এর জায়গাটাতে ইম্পর্টেন্ট চলে আসে, একটু পার্সিয়ান ইনফ্লুয়েন্স এখানে থাকছেই। এবং হুমায়ুনের বাবার হুমায়ুনের সময় এটা অনেকটা পাচ্ছে আর কি, মানে গ্রোথ অনেক বেশি হচ্ছে। In the beginning during the war it was affected by the Persian influence. এই সময় শুরুতে বাবরের হুমায়ুনের সময় পার্সিয়ান ইনফ্লুয়েন্স বেশি ছিল, ওনারা পার্সিয়ান ওই জায়গা থেকে এসেছিলেন। এবং আন্ডার হুমায়ুন at Tabriz he met 2 young painters, meet Shahid Ali and Abdus Samad or Abu Samad. এরা হুমায়ুনের সময় ছিলেন, to whom he gave hope of future employment, চাকরি বাকরি দেওয়ার কথা বলেছিলেন। Later on
joined Kabul and drawing lessons to Akbar, এবং এনারাই আকবরকে আঁকা শিখিয়েছিলেন, মীর সাইদ আলী and আবু সামাদ, right? Under Akbar, under the supervision of Mir Said Ali and Abu Samad, the imperial painters and calligraphers took shape. এই সময়তে আঁকার এই জিনিসগুলো আকবরের সময় অনেক ইয়ে করলে বাড়লো, এবং দাস্তান ই আমু হানজা মোবাইলের একটা ম্যানুস্ক্রিপ্ট যেটা তৈরি হলো 1550 হুমায়ুন 25 বছর লাগলো এটাকে মানে শুরু করার পরে শেষ করতে ম্যানুস্ক্রিপ্টটা। গ্রেট নাম্বার অফ আর্টিস্ট, অনেক আর্টিস্ট করে রেখেছিলেন, এবং তার নেম গুলো সেগুলো সবই মানে নাম শুনে মনে হিন্দু অনেকে ছিলেন ওই সময়। চিফ পেন্টার যেমন মীর সাইদ আলী, আবু সামাদ অলরেডি সার্ভিসে ছিল ওমানের সময়, ফারুক বেগ, দসওয়ান মীর সাইদ আলী, আবু সামাদ, এবং এরা ট্রেন করেছেন মোগল ক্রাফটসম্যান ইন অল টেকনিক্যাল ডিটেলস অফ দ্য পার্সিয়ান মিনিয়েচার্স, এবং পার্সিয়ানের যত মিনিয়েচার সবকিছু ওনারা ট্রেন করেছেন। এবং দসওয়ান এরা গ্রেট পজিশন কোর্ট আর্টিস্ট হিসেবে পেয়েছিলেন। আবুল ফজল আইনি আকবরী বায়োগ্রাফি অফ আকবর লিখেছিলেন। তুতিনামা প্যারটস টেল আনোয়ারি সোহেলি, এইগুলো কিন্তু শো ইজ বার্ড অ্যান্ড অ্যানিমাল উইথ ডিটেল রিয়ালিজম, দিস পোর্ট্রেল অফ দ্য অ্যানিমালস ফর শ্যাডোজ দ্য পারফেকশন অ্যাটেন্ড আন্ডার জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময় এগুলো সবকিছু, আকবরের সময় তাহলে এইগুলো আসছে যে সাইদ আলী আর আবু সামাদ যারা কিন্তু ওনাকে মানে আঁকা শিখিয়েছিলেন। তারপরে দাস্তানি আমির হামজা, এটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি হলো 1550 শুরু হলো, এবং 25 বছর লাগলো এটা শেষ করতে। এবং প্রচুর ভারতীয় যারা হচ্ছেন পাসওয়ান, মিসকিনাথ পাসওয়ান, ওনারাও ভালো ভালো পজিশন প্লেয়ার। এবং মোস্ট ইম্পর্টেন্ট লাইক আবুল ফজল আইনি আকবরী করেছিলেন, বায়োগ্রাফি আকবর লিখেছিলেন, রাইট? তুতিনামা আনোয়ারি সোহেলি, এগুলো কিন্তু এই সময় হয়েছিল, যে সময় পাখি এবং অ্যানিমালদের ডিটেল অনেক সব দেওয়া ছিল ওর মধ্যে। এবং আন্ডার জাহাঙ্গীর একটা প্রেডিকশন ফর দ্য আর্ট অফ পেন্টিং হুইচ কাল্টিভেটেড মাচ মোর দ্য আর্কিটেকচার। উনি পেন্টিং কে বেশি গুরুত্ব দিয়েছে আর্কিটেকচারের থেকে। রেসিডেন্স এট আলাহাবাদ অফ সালিম, নোটেবলি আকা রাজা আবুল হাসান, পরে জাহাঙ্গীরকে সার্ভ করেছেন। কর্পোরেশন অফ সেভারাল পেন্টার্স, অনেক পেন্টার্স ওখানে কর্পোরেশন করেছেন। ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স হয়েছে, এবং বাই দ্য টাইম বুক ইলাস্ট্রেশন বিকাম আউটডেটেড এক্সেপ্ট ফর দ্য রিপ্রেজেন্টেশন অফ ফ্যাবলস, ওই গল্প ফ্যাবল যেগুলো আমরা জানি যে ইকারি দানিশ আর আনোয়ারি সোহেলি। পোর্ট্রেট অফ অফিসার্স অলসো কন্টিনিউ, তারা যত অফিসার ছিল তারাও অনেক কিছু পোর্ট্রেট করেছে, সেগুলো ওই সময় ছিল। এবং তারপরে জাহাঙ্গীর প্রেফার করতেন গ্রুপ পোর্ট্রেট এবং কোর্ট সিন, এগুলো সব জাহাঙ্গীর বেশি প্রেফার করতেন, ওইসব ড্রয়িং গুলো কোর্টের দৃশ্য এবং গ্রুপ যত অনেকে মিলে যে পোর্ট্রেট যে ইমেজ গুলো হয়। জাহাঙ্গীর এমপ্রেসিং শাহজাহান শো দ্য সেম কেয়ারফুল পোর্ট্রেয়াল ইন আকবরস টাইম। পোর্ট্রেট পেন্টিং রিচ দ্য ক্লাইম্যাক্স ইন পোর্ট্রেট পেন্টিং অনেক বেড়ে গেল। আর্লি পোর্ট্রেট শো দ্য পার্সন স্ট্যান্ডিং আর সিটেড ইন আইদার ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং আর ইনসাইড, মানে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, বিল্ডিং ভেতরে দাঁড়িয়ে আছে, এরকম অনেক চিত্র কিন্তু পোর্ট্রেট ড্রয়িং ওই সময় হলো। এবং জাহাঙ্গীরের সময় মোগল পেন্টিং উইটনেস চেঞ্জ ইন ইনক্রিজ প্রিডিলেকশন অফ সিম্বলিজম, মানে অনেক কিছু সিম্বল বলে অনেক কিছু কিন্তু ইন্ডিকেশন ওই সময় কিন্তু ড্রয়িং এর মধ্যে দিয়ে করা হলো। শাহজাহানের সময় ইন্টারেস্টেড মেনলি ইন আর্কিটেকচার, এবং আর্কিটেকচারের সময় মানে এতে উৎসাহিত ছিলেন, এবং কন্টিনিউ প্যাট্রোনাইজ পেন্টিংকে প্যাট্রোনাইজ করেছেন। মেনি নাইট সিনস অলসো পেন্টেড ফর দ্য ফার্স্ট টাইম, অনেক রাতের পেন্টিং অনেক করা হয়। ফিউ টেকনিক কনসিস্ট অফ ফাইন ডেলিকেট লাইন ড্রয়িং, এবং তাতে সিআই কলম এগুলো করে হয়। এবং এরপরে শাহজাহান অন দ্য পিকক থ্রোনে বসে আছেন, বেস্ট নোন অ্যাজ মুঘল মিনিয়েচার, এটা তৈরি করা হয়। ফেমাস পিকক থ্রোন যেটা এখন নেই, অ্যাডমায়ার্ড বাই কন্টেম্পোরারি ডেসক্রাইব বাই দ্য ফ্রেঞ্চ ট্রাভেলার বার্নিয়ার ওটাকে ডেসক্রাইব করেছেন। এবং ঔরঙ্গজেবের আন্ডারেও বেশ কিছু পেন্টিং পোর্ট্রেট ওগুলো তৈরি করা হয়। কালচার, এবং এই ডিড নট প্যাট্রোনাইজ এনি আর্ট, আর্টকে উনি প্যাট্রোনাইজ করতেন না, এবং ওই শোন আজ এই খুবই কঠোর ছিলেন। During his wearing years, he may have consisted to have portraits painted. অনেক বয়সে উনি কিছু কিছু পোর্ট্রেট করেছেন। বিয়ার্ডেড ওল্ড ম্যান, একজন বয়স্ক মানুষ যুদ্ধ করছেন, হোল্ডিং এ কপি অফ দ্য কোরআন ধরে রয়েছেন, ওটাই করা হয়েছিল। এবং তাছাড়া রাজপুত স্কুলে পেন্টিং ছিল, সেগুলো আমরা জানি রাজপুত অনেক মানে সমসাময়িকভাবেই ছিল আর কি। রিলিজিয়ানের পেন্টিং ছিল, স্পিরিচুয়াল পেন্টিং ছিল। কাংড়া স্কুল অফ পেন্টিং ছিল, কাংড়া স্কুল অফ পেন্টিং 18th সেঞ্চুরিতে স্টার্ট হয়েছিল। অ্যানাদার কাইন্ড অফ পেন্টিং, মেনি সাবজেক্টস এখানে ছিল, যেমন রামায়ণ, মহাভারত, রামমালা, গীত গোবিন্দ, এইসব সিমিলার বিউটি শিবা পর্বত, মানে শিব পার্বতী পেন্টিং, রাধাকৃষ্ণ পেন্টিং, এগুলো কিন্তু ওই সময় তৈরি করার মানে এই সময় কিন্তু হয়েছিল, রাইট? এই কাংড়া স্কুল অফ পেন্টিংটা ওই সময় কিন্তু ছিল। এবং তার সাথে সাথে গীত গোবিন্দ, মহাভারত, রামমালা এইসব কিন্তু ছিল। আর মুঘল লিটারেচারের মধ্যে তো খুবই ইম্পর্টেন্ট অনেক কিছু রয়েছে, যেমন মালিক মোহাম্মদ জায়াসি উনি লিখেছেন পলিটিক্যাল কম্পোজিশন পদ্মানি, কুইন অফ মেওয়ার 1540, এটা আমরা আগের দিনে বলেছিলাম। আকবরের সময় হিন্দু পোয়েট্রি অনেক হয়েছিল। হিন্দু পোয়েট্রি যেমন হচ্ছে তুলসী দাস, সূরদাস,
Mir Rahim, Ras Khan. এবং গ্রেটেস্ট হিন্দু পোয়েট অফ আকবরস টাইম ওয়াজ সেম তুলসীদাস 1532 থেকে 1623 এবং উনি লিখেছেন রামচরিত মানস, রাইট। সংস্কৃত লিটারেচার আকবরের সময় ফার্স্ট মুঘল মোনার্ক প্যাট্রোনাইজ সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি, মানে উনি সংস্কৃত এবং হিন্দি দুটোকেই একবার দিয়েছেন এবং সংস্কৃত পার্সিয়ান ডিকশনারি পার্সি প্রকাশ কম্পাইল করেছেন। জাহাঙ্গীর টু এক্সটেন্ডেড রয়্যাল পেট্রোনাইজ, উনি জাহাঙ্গীরও অনেক এই সময় পেট্রোনাইজ দিয়েছিলেন সংস্কৃত রাইটারদেরকে এবং তাদেরকে কোর্টের মধ্যে লেখালেখি করার জন্য। ডেভেলপমেন্ট ইন মিউজিক, মুঘলসদের সময় যে ডেভেলপমেন্ট হয়েছে মিউজিকের উপরে, মুঘল কিং এক্সেপ্ট ঔরঙ্গজেব ছাড়া বাবর এরা গান কম্পোজ করতেন। আকবরস ইন্টারেস্ট ছিল অনেক এইসব গানের উপরে এবং আমরা দেখেছি যেটা মুভির মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে। ইন দিস টাইম দ্য ন্যাশনাল ইন্ডিয়ান মিউজিক টুক ইটস বার্থ এবং তানসেন অফ গ্বালিয়র অ্যান্ড বাজ বাহাদুর মালওয়া, এনারাই মেনলি কিন্তু দুজনে খুব ইম্পর্টেন্ট পার্সন হচ্ছিল, রাইট, যেটা আকবরের সময় ছিল। মানে মিউজিক ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ভোকাল এবং গানের সাথে ইনস্ট্রুমেন্টাল এগুলো কিন্তু করেছে। এবং তার সাথে শাহজাহান ফোন ছিলেন ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল মিউজিক। দুজন গ্রেট হিন্দু মিউজিশিয়ান জগন্নাথ অ্যান্ড জনার্দন ভট্টা এনারা ছিলেন ওর মধ্যে। এবং বোথ ঔরঙ্গজেব এবং Purohian dismissed score, however, ironically largest number of books and classical music were written in this reign. অনেক বই কিন্তু শাহজাহানের সময় লেখা হয়েছিল এবং ওই সময় কিন্তু শাহজাহানের সময়তে কিন্তু ওই যেগুলো মানে গান বাজনার যে প্রচলন যেগুলো ভালোই মানে যেটা হয়েছে সেগুলো কন্টিনিউ চলেছে। এবং সেই সময় ছিলেন যে সিনিয়র জগন্নাথ রয়্যাল পোয়েট অফ সংস্কৃত ছিলেন এবং রয়্যাল পোয়েট ছিলেন আর কি জগন্নাথ যিনি। এবং তার সাথে হচ্ছে গিয়ে গ্রেট হিন্দু মানে যে মিউজিশিয়ানস হচ্ছে গিয়ে জগন্নাথ এবং জনার্দন ভট্টা। শাহজাহানের সময় জগন্নাথ এবং জনার্দন ভট্টা এই দুজনেই খুব ইম্পর্টেন্ট ছিলেন ডিউরিং দ্য টাইম অফ শাহজাহান, রাইট। লিটারেচারের মধ্যে যেমন গুলবেদন বেগম অথার্স হচ্ছে নেম অফ দ্য হুমায়ুন নামা, হিস্ট্রি অফ হুমায়ুন। আবুল ফজল আইন আকবরী, আকবর শ্রেন। আবুল ফজল আকবর নামা, আকবর শ্রেন। বদৌনি মুনকাতাব উল তরিক, হিস্ট্রি অফ আকবর শ্রেন। মোল্লা দাউদ তরিকি আলফি, হিস্ট্রি অফ আকবর শ্রেন। আকবর এসবের এই রাজত্ব আকবরের উপরে। নিজামুদ্দিন আহমেদ তাবাকি আকবরী, আকবরের রাজত্বের উপরে। জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি তুজুকি জাহাঙ্গীরি। মোতামেদ খান ইকবাল নামা জাহাঙ্গীরের সময়। আব্দুল হক মুরজিয়া সুলতানিয়া, থিওরি অফ কিংশিপ। এই করে করে যেমন ইনায়েত খানের শের খান নামা, শের জাহান নামা যেটা শের জাহানের হিস্ট্রির উপরে। মোহাম্মদ সলিম শাহজাহান নামা, হিস্ট্রি অফ শাহজাহানের। দারাশিকো এইসব দারাশিকো এগুলো কিন্তু সাফিনাতুল আলিয়া, সাফিনাতুল হাসনাতুল আরফিন লিখেছেন। বায়োগ্রাফি অফ সুফি সেন, ট্রান্সলেশনের পরিষেবা কিন্তু দারাশিকো তৈরি হয়েছে। এবং এই করে করে ঔরঙ্গজেবের ক্ষেত্রে যে রাক্তাব আলমগিরি, মুনতাকুল্লাবাদ, তারপরে হচ্ছে গিয়ে এই আলমগীর নামা, মোহাম্মদ খান, খাফি খান এনারা লিখেছেন। এবং তার সাথে সাথে যেমন আরো অনেক অনেক লেখালেখি রয়েছে যেগুলো এখানে মেনশন করা রয়েছে, লাইক ফেজির যেমন মসনবি নালা ইন দামান, ট্রান্সলেশন ওয়ার্ক অফ নালা দময়ন্তী কালা ইন পার্সিয়ান। তার ঔরঙ্গজেবের সময় প্রচুর লেখালেখি রয়েছে। হুমায়ুন আলমগীরি, হামলাই হায়দারি, এরা সব হচ্ছে আকিল খান, জাফর, মোহাম্মদ রফি খান এনারা সব লিখেছেন। ভীমসেন হিস্ট্রি ঔরঙ্গজেব জন্য নুসুকা ইদ দিলকুশা, এইসব এত লেখালেখি এবং কত দারুণ একটা মানে এরা ছিল আর কি, রাইট। এবারে এর মধ্যে যে কোশ্চেন অ্যান্সার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করার আমাদের খুব একটা দরকার নেই, কারণ এগুলো হচ্ছে গিয়ে আমরা নিজেরাই পুরো ডিটেল কভার করে নিয়েছি এবং সেলফ চেকের জন্য এই কোশ্চেন্স গুলো দেওয়া রয়েছে। এই কোশ্চেন্স এর অ্যান্সার্স গুলো নিয়ে আমরা খুব একটা ডিসকাস করতে একটু ইন্টারেস্টেড মানে হয়তোটা হওয়ার দরকার সেরকম নেই, তাও আমরা চাইলে একটু ডিসকাস করে নিতে পারি। with whose permission did the English set up their first factory in Surat? First factory in Surat কার ইয়েতে সেট আপ করা হয়েছিল? এটা হচ্ছে গিয়ে পি জাহাঙ্গীর, রাইট। পি জাহাঙ্গীর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পি জাহাঙ্গীর। জাহাঙ্গীর হচ্ছে কি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো সেই রকম মুঘল পেন্টিং রিস্ট ইজ জেনিথ আন্ডার কার সময় মুঘল পেন্টিং সব থেকে ভালো জায়গায় চলে গিয়েছিল? এটা আমরা জানি যে এটা হচ্ছে সি জাহাঙ্গীর। সি জাহাঙ্গীর ইজ দ্য আনসার, রাইট। তারপর মিডিয়েভাল ইন্ডিয়া মানসাবদারি সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছিল মেনলি ফর, মানসাবদারি সিস্টেমটা হয়েছিল বেসিক্যালি
এফেক্টিং ক্লিন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কিন্তু মানসাবদারি সিস্টেমটা কিন্তু হয়েছিল মিডিয়েভাল ইন্ডিয়াতে। এগুলো সব আইএস এর কোশ্চেন রয়েছে, ভালো ভালো কোশ্চেন রয়েছে। হেড অফ দ্য মিলিটারি ডিপার্টমেন্ট আন্ডার দ্য রিকগনাইজ সেন্ট্রাল মেশিনারি অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিউরিং আকবরস রেইন। মিলিটারি ডিপার্টমেন্টের হেড আকবরস রেইনের সময়, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সময় কে ছিলেন? এটা হয়ে যাচ্ছে গিয়ে মীর বখশি। মীর বখশি ইজ দ্য কারেক্ট আনসার। একটু অ্যানোটেট করতে অসুবিধা হচ্ছে, তো মীর বখশি ইজ দ্য কারেক্ট আনসার। নাম্বার 5 হচ্ছে during the time of Akbar, for very Britain cavalrymen the Mansabdars had to maintain 20 horses, এবং 20 horses এর মধ্যে horses has to be rested while on march and replacements are necessary in times of war, এবং এইগুলো both A and B, both A and R true, এখানে যে কন্ডিশনস গুলো দেওয়া রয়েছে এক্ষেত্রে কিন্তু 5 এটা ডিটা হচ্ছে A is false but R is true, রাইট? এই দুটো সিকোয়েন্সের মধ্যে এইটা হচ্ছে কি আনসার। During the time of Akbar, for every 10 cavalrymen, the Mansabdars had to maintain 20 horse, or horses had to be rested while on march, and replacements were necessary in times of war. তার মানে এটা কিন্তু নয়। During the time of Akbar, for every 10 cavalrymen, the Mansabdar had to maintain 20 horse. Mansabdar যে 20 horse মেনটেন করতে হতো সেটা নয়, horses এ রেস্টেড করতে হতো সেটা কিন্তু রয়েছে, রাইট? 6 নম্বর কোশ্চেনে যেরকম রয়েছে, the motive behind Shahjahan's bulk campaign was, এটা বাল্ক ক্যাম্পেইন করার জন্য কিন্তু এইটাই হচ্ছে ক্যান্সার, সিকিউর আর ফ্রেন্ডলি আর্গুল ইন, এই প্রথম একটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, কারেক্ট অপশন। সো সিকিউর আর হাই ফ্রেন্ডলি রুলার ইন বাল্ক অ্যান্ড বাদাকশান হুইচ বর্ডার কাবুল। এরকম ভাবে যে প্রশ্নগুলো রয়েছে 7 নম্বরে, যে এম্পারার আকবর মার্চ টুয়ার্ডস আফগানিস্তান 1581 উইথ হিউজ আর্মি, এবং সেক্ষেত্রে he was on his way to reclaim his ancestral country of ফারগানা in Central Asia। আমরা জানি যে ফারগানা থেকে এসেছিলেন, রাইট? ফারগানা। এবার এইখানে কিন্তু যে both A and R true and R is correct explanation of A, অথবা এই দুটোর মধ্যে এক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে C, মানে C is the correct answer, right? C option is the correct option, C অপশনটা কারেক্ট অপশন। কেন? A is true but R is false। এম্পারার আকবর মার্চ করেছিলেন আফগানিস্তান 1581 উইথ আ হিউজ আর্মি, হ্যাঁ, কিন্তু আর যেটা বলছে he was on his way to reclaim his ancestral country of ফারগানা in Central Asia, না, আকবর কোনোদিনও ফারগানাকে ক্যাপচার করার জন্য যাননি, ফারগানা থেকে এসেছিলেন। কে এসেছিলেন? না, বাবার এসেছিলেন। বাবারও স্বপ্ন ছিল যে ভারতকে, ইন্ডিয়াকে উনি দখল করবেন, তখন ওটা পার্সিয়ান ছিল, ফারগানাতে থাকতো। এগুলো সব বইতে রয়েছে, এবং তাছাড়া আমি যে বলেছিলাম যে একটা খুব ভালো সিরিজ আছে হটস্টারে দ্য এম্পায়ার বলে, এটাও কিন্তু মোবাইল এম্পায়ারে যে কোনো সময় দেখতে পারো যারা সাবস্ক্রিপশন আছে, এটা তো উইদাউট সাবস্ক্রিপশনও দেখা যেতে পারে, আমি ঠিক জানি না, কিন্তু আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছিল এটা, রাইট? এবার হচ্ছে কি 8 নম্বর কোশ্চেনটা করে নি। এতগুলো কোশ্চেন যখন করলাম ভাবলাম কোশ্চেনগুলো সেভাবে করার দরকার নেই, কিন্তু আমরা যখন করছি আমরা করে নিই। দারা শিকো ফাইনালি কজ দ্য ওয়ার অফ সাকসেশন অফ ঔরঙ্গজেব অন দ্য ব্যাটল অফ, এটা হচ্ছে সমুগর, বি হচ্ছে সমুগর, বি সমুগর ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ার অফ সাকসেশন অফ ঔরঙ্গজেব ইন দ্য ব্যাটল অফ বি সমুগর। আচ্ছা, এরপরে হয়ে যাচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নতে চলে আসছি আমরা। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিজন ফর আহমেদ শাহ আবদালি টু ইনভেড ইন্ডিয়া এন্ড ফাইট দ্য থার্ড ব্যাটল অফ পানিপত? থার্ড ব্যাটল অফ পানিপত আইএসএ এটা প্রশ্ন, কিন্তু ইমিডিয়েট রিজন কি ছিল আহমেদ শাহ আবদালির ভারত আক্রমণ করা, থার্ড ব্যাটল অফ পানিপতে যুদ্ধ করা? সেক্ষেত্রে কিন্তু সমাধান এটাই এ হচ্ছে কারেক্ট। হি ওয়ান্টেড টু অ্যাভেঞ্জ দ্য এক্সপালশন বাই মারাঠাস, মারাঠাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল অফ হিজ ভাইসরয় তিমুর শাহ ফ্রম লাহোর, এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, রাইট? হি ওয়ান্টেড টু অ্যাভেঞ্জ, বদলা নিতে চেয়েছিলেন যে ওনার যে এক্সপালশন বাই মারাঠারা, যে ওনার ভাইসরয় তিমুর শাহকে লাহোর থেকে যে হটিয়ে দিয়েছিলেন মারাঠারা, তার বদলা নেওয়ার জন্য আহমেদ শাহ আবদালি ভারতকে আক্রমণ করেছিলেন, রাইট? 10 নম্বর প্রশ্ন কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট ওয়ান অফ দ্য চিফ ফিচার্স অফ দ্য জাপ্তি সিস্টেম অফ রাজা তোদারমাল? রাজা তোদারমালের জাপ্তি সিস্টেমের মধ্যে কোনটা চিফ ফিচার ছিল না? এক্ষেত্রে কিন্তু ডি হয়ে যায়, বায়ানুয়াল অ্যাসেসমেন্ট। বায়ানুয়াল অ্যাসেসমেন্ট ইজ দ্য কারেক্ট অপশন, রাইট? বায়ানুয়াল অ্যাসেসমেন্ট। এবার 11 নম্বর কোশ্চেনের অ্যান্সারে চলে আসছি আমরা। 11 নম্বর, দ্য মেইন এলিমেন্ট অফ আকবর রাজপুত পলিসি। এই মেইন এলিমেন্ট কি হচ্ছে? সবই হচ্ছে বি অল অফ দ্য অ্যাবাভ, ডি অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য correct answer.
right? সেক্ষেত্রে establishment of matrimonial alliances with the Rajputs, yes. Grant of full autonomy and protection to the Rajput states, yes. Appointment of Rajput chiefs as mansabdars and governors, আমরা এগুলো সবই পড়লাম যে টপিকের মধ্যে, কিন্তু এগুলো সবই রয়েছে, রাইট? মেন এলিমেন্টসের মধ্যে কিন্তু এগুলো চলে এলো। এবার 12 নম্বর প্রশ্ন আমরা দেখি। 12 নম্বর হচ্ছে Mewar submitted to the Mughals during the reign of Jahangir, largely during to the able commander. মেওয়াররা মোগলের সময় কার এতে জাহাঙ্গীরের সময় সাবমিট করে দিয়েছিল, মানে সারেন্ডার করে দিয়েছিল আর কি। এটা 12 নম্বরটা আছে বি, প্রিন্স খুরাম। বি, প্রিন্স খুরাম ইজ দ্য বি, অপশন বি, প্রিন্স খুরাম ইজ দ্য রাইট আনসার, রাইট? মেওয়ার সাবমিটেড টু দ্য মুঘলদের আন্ডারে মেওয়াররা সারেন্ডার করেছিল রেইন অফ জাহাঙ্গীরের সময়, লার্জলি টু দ্য এবল কমান্ডার কার জন্য? প্রিন্স খুরামই ছিলেন জাহাঙ্গীরের আন্ডারে যিনি করছিলেন, রাইট? 13 নম্বর কি, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য হেড অফ দ্য সিভিল অ্যাজ ওয়েল অ্যাজ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য প্রভিন্স? হেড অফ দ্য সিভিল, মানে সাধারণ যে সিভিল এর মধ্যে এবং মিলিটারির মধ্যেও হেড অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য প্রভিন্সের হেড কে ছিল? এটা হয়ে যাবে বি, নাজিম। বি, নাজিম ইজ দ্য কারেক্ট আনসার। বি, নাজিম, নট দ্য এ, এখানে বি, নাজিম, রাইট? বি, নাজিম ইজ দ্য কারেক্ট আনসার। Head of civil as well as military administration of the province. And who was usually kept in charge of the সরকারদের usually in charge কাকে করা হতো? এটা হচ্ছে বি, ফৌজদার। এই যে usually kept in charge of the সরকারের মধ্যে বি, ফৌজদার is the correct answer. আর ভক্ত তুকারাম was a contemporary of which Mughal emperor? ভক্ত তুকারাম, এটা হচ্ছে গিয়ে সি, জাহাঙ্গীর, রাইট? সি, জাহাঙ্গীর is the correct answer. তাহলে ডেফিনেটলি ক্লাসটা এখানে কমপ্লিট হয়ে গেল এবং একটা মোরালেস 1 আওয়ারের একটা ক্লাস হয়ে গেল। এটা মুঘল এম্পায়ারটা কমপ্লিট হয়ে গেল এবং আশা করছি সকলেরই ভালো লাগলো এবং সকলে ডেফিনেটলি খুব ইনফরমেটিভ মনে হলো এবং ডেফিনেটলি লাইক করে ভিডিওগুলোকে আরো লোকজনকে সকলকে শেয়ার করবে। ডেফিনেটলি ডু লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিওস and subscribe to my channel, and I will bring another new video, another new subject, another new content very soon, very recently. Hope everyone will stay tuned and definitely keep watching and liking and sharing and subscribing to my channel. Thank you everyone. Take care. Bye bye. Take care. Have a great day everyone. Stay good. Stay happy. Take care of yourself. Definitely do like, share and subscribe. Thank you. Bye bye for the time being. Bye.